শৈবাল বিশ্বাস, পার্সোনাল ফিনান্স আর শৈবাল বিশ্বাস সমার্থক। আজকের আলোচনা কিন্তু একটু অন্যরকম। আমরা দুটো তিনটে স্পেসিফিক ব্যাপারে কথা বলবো, যেগুলো সাধারণভাবে এই জাতীয় আলোচনার পরিসরের মধ্যে প্রত্যক্ষভাবে আসে না। কি সেগুলো ক্রমে ক্রমে বলছি, তবে আজকে শুরু করি শৈবালকে ধন্যবাদ বলে। থ্যাংক ইউ শৈবাল আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা দেখেছি অনেক কিছু হচ্ছে, পার্সোনাল ফিনান্স ইজ এ বাবলিং কাপ অফ টি। কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, সেই সব গুলো আলোচনায় যাচ্ছি না, তবে খুব স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করি। আমরা জানি যে গোল্ড, সিলভার, রিয়েল এস্টেট এসব তো আছেই, আমাদের প্রধান চিন্তা ইকুইটি এবং খানিকটা ডেট ঘিরে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্সিং অর্থাৎ প্যাসিভ ইনভেস্টমেন্টস খুব বড় আকার ধারণ করছে ইন্ডিয়াতে। এই নিয়ে অনেক রকম মতামত রয়েছে। সো আজকে তুমি যদি একটু প্যাসিভস ডিকোড করে দাও আমাদের জন্য, তাহলে খুব ভালো হয়। দেখো, প্যাসিভস ইন্ডিয়াতে খুব বড় মাপে আসতে চলেছে এবং এসে গেছে বললেও ভুল হবে না। আস্তে আস্তে এই ট্রানজিশন অ্যাক্টিভ থেকে প্যাসিভে দিয়ে যাচ্ছে। কিন্তু কি এই প্যাসিভ, এটা তো জানা উচিত। ভারতবর্ষে নানান ধরনের, পৃথিবীতেও নানান ধরনের ইন্ডেক্স ক্রিয়েট করা হয়, যেগুলো ফিক্সড একটা পার্টিকুলার একটা পার্সেন্টেজে ক্রিয়েটেড হয় এবং সেগুলো আলাদা করে ম্যানেজ করার আর দরকার পড়ে না ফান্ড ম্যানেজার দ্বারা। অ্যাক্টিভ ফান্ড যেরকম ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করে, প্যাসিভ ফান্ডের ক্রিয়েটেড একটা ইন্ডেক্স তৈরি করা হয় এবং বিভিন্ন ধরনের ইন্ডেক্স ক্রিয়েটেড আছে। খুব সচরাচর যে নামটা আমরা শুনে থাকি নিফটি বা সেন্সেক্স, দুটো ইন্ডেক্স, এবং তারপরে নেক্সট 50 এবং ভেরিয়াস টাইপের ইন্ডেক্স অলরেডি ক্রিয়েটেড আছে। কোনো একটা অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারকে না দিয়ে শুধুমাত্র ইন্ডেক্সে যদি আপনি ইনভেস্ট করেন, ইন্ডেক্সটা যে আকারে চলবে সেই আকারে আপনার ইনভেস্টমেন্টসগুলো বাড়বে বা কমবে, এবং এর ইন্ডেক্সের থেকে আপনার ম্যাক্সিমাম তফাৎ হতে পারে যেটুকু ট্র্যাকিং এরার থাকে বা যেটুকু বেচা কেনার মধ্যে তফাৎ যেটুকু ক্রিয়েটেড হয় ওয়েটেজে, সেইটুকুনি মতো থাকে। ইন্ডেক্সের মধ্যেও অর্থাৎ প্যাসিভের মধ্যেও নানান ফান্ড ম্যানেজার বা ফান্ড হাউসেস নানান ধরনের ফ্যাক্টর ইন্ট্রোডিউস করছে। কোনোটা বলছে ইকুয়াল ওয়েটেজ ইন্ডেক্স, কোনোটা বলছে লো ভলিটিলিটি ইন্ডেক্স, কোনোটা বলছে মোমেন্টাম ইন্ডেক্স, অর্থাৎ ইন্ডেক্সের মধ্যেও কিছু ভ্যারিয়েবিলিটি আনা হচ্ছে। কিন্তু পৃথিবীতে দেখা গেছে যে অনেক সময়, বেশিরভাগ সময় প্যাসিভ কিন্তু আউট পারফর্ম করেছে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজমেন্টকে। তার মানে প্যাসিভকে একদমই ইগনোর করা চলবে না, এবং আপনারাও যদি টাকা ইনভেস্ট করেন তাহলে আমার মনে হয় কিছু সংখ্যক টাকা আপনাকে কিন্তু প্যাসিভকেও ডিভোট করতে হবে। কারণ এখানে রিস্ক পরিমাপে কম, ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ডেন্স কম, এবং পার্টিকুলার স্টাইল অফ ফাংশনিংকে ফলো করে এই ইন্ডেক্সগুলো ক্রিয়েটেড হয়। রাইট। আচ্ছা, ইন্ডেক্সের ইউজ তো বাড়ছে, স্পষ্ট করে তুমি বললে। ইন্ডিসেসের অ্যাভেলেবিলিটিও প্রচন্ড, অনেক রকম ইন্ডেক্স বেসড প্রোডাক্টস আসছে। তো সাধারণভাবে if I were a lay investor, how do I exercise choice? Which index is good for me, which isn't? এই প্রশ্নটা, এই গুড়ো তত্ত্বটা কিভাবে আমি ডিকোড করে, সলভ করে আইডেন্টিফাই করতে পারবো যে এই জিনিসটা আমার জন্য ভালো, এই জিনিসটা নয়? দেখো, এক তো বলি যে এটার একটা গাইডেন্স হতে পারে, আপনার যে অ্যাডভাইজার আছে সে আপনাকে গাইড করতে পারে কোন ধরনের ইন্ডেক্স আপনার দরকার, কোন ধরনের ইন্ডেক্স আপনার দরকার নয়। তবে খুব বেসিক লেভেলে বলতে গেলে যতটা সেক্টরাল ইন্ডেক্সেসকে কম করে রাখা যায় ততটাই অ্যাডভান্টেজ। ব্রডার ইন্ডেক্সেসের মধ্যে অনেক বেশি লিকুইডিটি থাকে এবং তার রিস্কও অনেক কম পরিমাপে। সেই দিক থেকে দেখতে গেলে আমার মতে হয় ইন্ডেক্সেস যদি কোনোটা নর্মাল ইনভেস্টার, রিটেল ইনভেস্টার, একটা লো ভলিউম রিটেল ইনভেস্টার যদি কিনতে যায়, আমার মনে হয় ব্রডার ইন্ডেক্সেসগুলোকে কেনা উচিত। খুব সেক্টরাল ইন্ডেক্সেস কেনা খুব ডিফিকাল্ট। একটা এক্সাম্পল বলি, আমি কিছুদিন আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, সে একটা বলছিল যে সে একটা পার্টিকুলার ইন্ডাইসেসকে কিনেছে একটা ইটিএফ এর থ্রু দিয়ে, কিন্তু দেখা যাচ্ছে বিক্রি করার সময় সেই ভলিউম সে পাচ্ছে না। অর্থাৎ দেয়ার ইজ আ লিকুইডিটি ক্রাইসিস দ্যাট ক্যান হ্যাভ ইন ভেরি অ্যাকিউট ইন্ডিসেস। তার মানে কি, ব্রডার ইন্ডেক্সেস আর নর্মাল রিটেল কাস্টমারের কিন্তু খুব বেশি সেক্টরাল বা খুব অ্যাকিউট কোনো ইন্ডিসেসে না গিয়ে ব্রডার ইন্ডিসেসে থাকা আমার মনে হয় তার জন্য সুবিধা। রাইট রাইট। ইটিএফ নিয়ে বললে, এটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। নিয়ে ইটিএফ তো একটা বিশাল বিস্তৃত একটা জগৎ, ওখানেও তো চয়েস অনেক এবং প্লেয়ার্সের সংখ্যা বেড়েই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওইখানে হোয়াট ইজ দ্য প্লে বুক লাইক?
কিভাবে আমরা অ্যাপ্রোচ করব ইটিএফ কে, কারণ ওখানে তো সক্রিয়ভাবে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা তো ডেলি কোটেড, ইটিএফ এর তো দাম অ্যাকচুয়ালি লাইভ মার্কেটের সঙ্গে রিলেটেড। আমার মনে হয় যখন আমি কোনো ইটিএফ কে পিক আপ করবো, আমি খুব রিকোয়ারমেন্ট অনুযায়ী যেখানে আমার গোলকে সাপোর্ট করে সেই ধরনের ইটিএফ কে আমি নিব। আর ইটিএফ এর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এক্সপেন্সেস একটু লোয়ার, বাট ট্রেডেবল, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রেড উইথ দেম এনি টাইম। যদি বেচতে চাই তাহলে যে কোনো সময় বেচে দিয়ে বেরোলাম। মিউচুয়াল ফান্ডেও বেচা যায়, দুদিন বাদে টাকা আসে, বাট ইটিএফটা লাইভ বিক্রি। বাট ওই যে বললাম যে ইটিএফ এর একটাই ইস্যু হচ্ছে যে এমন কোথাও না চলে যায় যেখানে লিকুইডিটির ইস্যু রয়েছে। বেচার সময় যদি আমি মার্কেট না পাই তাহলে, কারণ মিউচুয়াল ফান্ডে খুব সিম্পল প্রসিডিয়ার, বেচে দিলাম, ফান্ড হাউস নিয়ে নিল টাকা, আমাকে সেখান থেকে রিপ্লেনিশ করে দিল। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে অ্যাকুট লিকুইডিটি যেন না ক্রিয়েটেড হয়, তাতে যদি আমার বাধা পড়ে যায় ট্রানজাকশনটা, তাহলে আমার প্রবলেম। কিন্তু এর বাদ দিলে ইটিএফ ইজ লো এক্সপেন্স প্রোডাক্ট। ইন্ডাইসেস যদি ব্রডার ইন্ডাইসেস গুলো আমি ধরি, নেক্সট 50 বা নিফটি 50 ইত্যাদিতে, তাহলে সেখানে আমি ইনভেস্ট করতে পারি। কিন্তু ইনভেস্ট অবভিয়াসলি করতে হবে বেসড অন মাই গোল। আমার মত ছিল সর্বসময় যে দুটোই থাকা উচিত, ইটিএফও যেরকম থাকা উচিত, ফান্ডও সেরকম থাকা উচিত। দুটোর মিশ্রণে একটা পোর্টফোলিও তৈরি করা ইজ এ বেটার অবজেক্ট। ঠিক ঠিক, এটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট, আমিও সহমত। যে জিনিসটা আমি অ্যাপ্রোচ করছি এখন ইস্যুটা, সেটা কিন্তু একটু অন্যরকম, এটা একদম টোটালি নতুন জিনিস। এই যে এসআইএফ নিয়ে আমরা বলছি, স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড, যেটা আসছে, তোমার দৃষ্টিভঙ্গিতে এসআইএফ এর কোনো বিশেষ ভূমিকা কি তুমি দেখতে পাচ্ছ? তুমি কি বুঝতে পারছো যে এসআইএফ একটা ক্রিটিক্যাল জায়গায় আসতে পারবে? আর্লি ডেজ, রাইট, আর্লি ডেজ। এবং যে প্রোডাক্টগুলো আমরা মেনলি শুনছি সেগুলো হচ্ছে ডেরিভেটিভ বেসড লং শর্ট পোর্টফোলিও। নেমলি লং শর্ট বলতে, না লং আমরা জানি, অর্থাৎ আমরা যেখানে ইকুইটিতে ইনভেস্ট করবো তার লং ভিউ নিয়ে যখন দাম বাড়বে সেটাকে আইদার বেচবো বা হোল্ড করে রাখবো। শর্ট হচ্ছে আমি ধরে নিচ্ছি মার্কেট পড়ে যাবে, তাহলে বেচে রাখলাম সেটাকে। সো ইট ইজ ফর ম্যাচিওর্ড গ্রুপ অফ পিপল। ইট ইজ নট দ্যাট একদম রিটেল ইনভেস্টার যারা একদম বুঝতে পারছে না, ডেরিভেটিভ সম্বন্ধে খুব কম জানে, তারা যে এই প্রোডাক্টে যদি ইনভেস্ট করে না বুঝে, তাহলে কিন্তু বিপত্তি বাড়তে পারে। বাট আমার মত হচ্ছে ক্লিয়ার, যারা ম্যাচিওর্ড ইনভেস্টার, যারা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট খুঁজছে, যারা মনে করছে আর একটু রিস্ক দিলে হয়তো একটু বেশি প্রফিটেবিলিটি পাওয়া যায়, তাদের জন্য হয়তো এটা অ্যাডিকুয়েট একটা প্রপোজিশন হতে পারে। সেই জন্যই সেবি থেকেও এই মিনিমাম ক্রাইটেরিয়াটা 10 লাখ রেখেছে। বাট তুমি জানো 10 লাখ ইজ নট আ ভেরি বিগ অ্যামাউন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড। অনেক রিটেলের লোক হয়তো এই বেনজলে চলে আসতে পারে, যারা হয়তো এই প্রোডাক্টটা ভালো করে বুঝবে না, বা তারা যদি না বুঝতে পেরে ইনভেস্টমেন্ট করে এবং পরবর্তীকালে দেখা গেল যেখানে ভলিটিলিটি খুব ক্রিয়েটেড হয়েছে, তারা অতটা সুবিধে করতে পারছে, তার একটা ব্যাড ইম্প্যাক্ট হতে পারে। সো আমার মত হচ্ছে যে রিটেল ইনভেস্টারদের গ্রো স্লো, একটু দেখুক কি হচ্ছে। যারা ম্যাচিওর্ড ইনভেস্টার্স বা যারা ম্যাচিওর্ড অ্যাডভাইজার্স, যারা ঠিক প্রসেসে বোঝাতে পারছে, তারা যেন এই জিনিসটাকে ক্লিয়ারলি ক্লায়েন্টদের বোঝাতে পারে যে কি প্রোডাক্ট, কি ইনস্ট্রুমেন্ট, ডেরিভেটিভস কিভাবে হয়, কিভাবে চলে, করলে আমার মনে হয় একটা তো নতুন জিনিসে কোনো না নেই। যদি নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়, মাই অনলি পয়েন্ট ইজ দ্যাট যাই নতুন তৈরি হবে যেন ক্লিয়ারলি ট্রান্সপারেন্টলি বোঝা যায়, এবং বুঝতে পেরে যদি কোনো ইনভেস্টার বোঝে যেখানে ইনভেস্ট করলে তার লং টার্মে লাভ হতে পারে, তাহলে সে করতে পারে। সো ট্রান্সপারেন্সি মাস্ট বি অ্যাভেলেবল ফর দিস প্রোডাক্ট, অ্যান্ড তারপরে নতুন প্রোডাক্ট থাকতে কোনো অসুবিধা নেই। রাইট, তুমি দুটো এলিমেন্ট রেফার করেছো, আই এম ট্রাইং টু ব্রিজ দুটো। একটা তুমি বলেছো নানা রকম মোমেন্টাম জাতীয় ফ্যাক্টরস, আর এখন তুমি একটু আগে বললে ভলাটিলিটি। তো আমরা জানি ফ্যাক্টর ইনভেস্টিং যদি কেবল ইন্ডেক্স নয়, অ্যাক্টিভ ম্যানেজমেন্টও দেখি, ফ্যাক্টর একটা খুব বড় জায়গায় যাচ্ছে, একটা গ্র্যানুলারিটি আসছে, ফ্যাক্টর বেসড প্রোডাক্টস আসছে। সো ওই দিকে কিভাবে আমরা ইনভেস্টরের ইন্টারেস্ট জাগ্রত করতে পারি? আমরা কি আদৌ পারছি? আমরা কি করছি? আমার মনে হয় এখনো খুব ইম্যাচিওর ওই মার্কেটটা, বাট আমার মনে হয় খুব ইম্প্যাক্টফুল হবে। কারণ আমি যদি মনে করি কোনো উদ্দেশ্য নিয়ে ওই ইনভেস্টমেন্টটা রান হবে, তার কিছু প্যারামিটার তৈরি করে ইনভেস্টারদের বোঝানো উচিত যে এই পার্টিকুলার ফান্ডটা এইভাবে ওয়ার্ক করবে। আমি ফান্ড ম্যানেজারের উপর ছেড়ে দিলাম একটা ডাইভার্সিফাইড শুধু ইকুইটি ফান্ড বলে, তার বেসিক ক্রাইটেরিয়া কি হবে, সে কিভাবে রান করবে বা কি বেসিসে তার সিলেকশন প্রসিডিওর হবে, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট অ্যাম্বিগুইটি থাকে। তুমিও জানো, এতদিন ইন্ডাস্ট্রিতে দেখেছি আমরা
যে একটা ডাইভার্সিফাইড ফান্ড বলতে যে কোনো সেক্টর থেকে তোলা যায়, যে কোনো পার্টিকুলার ফান্ড। যদি ফ্যাক্টর দিয়ে বাঁধো তাহলে তোমার একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে যে ভাই আমি ওই স্টকটাই তুলবো যার মোমেন্টাম আছে, আমি ওই স্টকটাই তুলবো যার লো ভলিটিলিটি আছে, আমি ওই স্টকটাই তুলবো যার উমুক আছে। তাহলে অ্যাটলিস্ট একটা ক্ল্যারিটি থাকবে যে স্টক পিকিং এর প্রসিডিওরটা ফান্ড ম্যানেজার কিভাবে ফলো করছে। এবং আমার মনে হয় এটাও তো কম্পালসারি নয় যে একটা ফ্যাক্টরেই কাজ করতে হবে, একটা ফান্ডের মধ্যে 4টে ফ্যাক্টরও ওয়ার্ক করতে পারে এবং সেখানেও ডাইভার্সিফিকেশন আনা যেতে পারে। আমি বলতে চাইছি যে এই ফ্যাক্টর কিন্তু আস্তে আস্তে আরো বেশি প্রমিনেন্স পাবে এবং ফান্ড ম্যানেজারের ওপর পুরো ডিসক্রিপশন সরে গিয়ে এটা কিন্তু ফ্যাক্টরের ওপর নির্ভরশীল হবে, অর্থাৎ দেয়ার উইল বি আ ম্যাট্রিক্স which will guide the fund manager in selection of stocks. Right. খুব ভালো পয়েন্ট। তোমাকে আরেকটু ক্রিস্টাল বল গেজিং করতে বলি। এই যে আমরা দেখছি স্মল কেস নানা রকম প্ল্যাটফর্মস নিয়ে এসছে, বা ধরো প্রোডাক্টস, স্ট্রাকচার্ড প্রোডাক্টস বা এমএলডি, মার্কেট লিঙ্ক ডেবেঞ্চার্স, এই যে মাল্টিপ্লিসিটি অফ সেকেন্ডারি প্রোডাক্টস, ইফ আই মে কল দেম, এটা কিন্তু একটা বড় আকারও নিচ্ছে, এটাও দেখতে পাচ্ছি। অনেক রকম নতুন টাকা হয়তো আসছে, একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে না, যে একদম একদিকে একটা ছোট রিটেল ইনভেস্টর এবং অন্যদিকে বড্ড বেশি হেভি বা হাই নেটওয়ার্থ লোকেরা। এই মধ্যিখানের যে গ্যাপ, এটা অবশ্য রেগুলেটর চেষ্টা করছেন অনেকভাবে ব্রিজ করতে, বাট আমরা বা তুমি ধরো তোমার পার্সপেক্টিভ থেকে এটা কিভাবে তুমি দেখছো এই যে জিনিসটা তৈরি হয়েছে? দেখো, আলটিমেটলি রিটেল ইনভেস্টার্সদের তোমাকে গ্র্যাজুয়েট করে ওই জায়গায় নিয়ে যেতে হবে, নাহলে কি অনেক জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসসেলিং বা যেভাবেই বলো এটাকে, অনেক প্রোডাক্ট নেওয়া হয়ে যাবে না বুঝে। এবার এটা একটা ডিটারেন্ট প্রথমে ক্রিয়েট করা হয়েছিল সাইজ দিয়ে, যে ভাই 50 লাখের তলায় তুমি এটা করতে পারবে না, 1 কোটি টাকা তুমি করতে পারবে না, যাতে তোমাকে ডিটার করে যে ভাই তুমি এখানে এসো না। কিন্তু তুমি যে প্রোডাক্টগুলো বললে স্মল কেজিতে, তার সাইজগুলো অনেক ছোট, কিন্তু প্রোডাক্ট ইজ কমপ্লেক্স। আমি একটা স্মল ক্যাপ একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম যেটা হয়তো একটা স্মল ক্যাপ নিয়ে কাজ করছে, আমি বুঝলাম না, কিন্তু ওই একটা পোর্টফোলিও আমি কিনে নিলাম, তার হয়তো ইনভেস্টমেন্ট সাইজ হচ্ছে 2 লাখ টাকা। তার মানে কি আমি ইনভাইট করছি রিটেলকে ফর প্রোডাক্টস হুইচ আর ফার মোর কমপ্লেক্স ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং। আমার মত হচ্ছে এই ব্রিজ গ্যাপটা, এবার এই স্পেশালাইজ প্রোডাক্ট আনার এটাই প্রচেষ্টা আমার ধারণা, যে আস্তে আস্তে রিটেল ইনভেস্টার কেউ কমপ্লেক্স প্রোডাক্ট বুঝতে হবে কোনো না কোনো সময়। এই বোঝানোর লোক দরকার, কাস্টমারের নিজের ইন্টারেস্ট থাকতে হবে যেটা আমি বুঝতে চাই, কারণ আমি আর একটু বেশি কমপ্লেক্স প্রোডাক্টের দিকে যেতে চাই, কারণ আমার সেই রিস্ক ক্যাপিটালটা রয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, এই তুমি যে স্মল ক্যাশ বললে বা ইত্যাদি বললে, অনেকটাই কিন্তু না বুঝে ইনভেস্টমেন্ট হয়ে যায়। এজেন্টের ক্ষেত্রে হয়তো সেটা হবে না, সে বুঝেই করবে, কি পিএমএস করলো, সেই সাইজ অনুযায়ী একটা রিটেল ইনভেস্টর তো ডিটার হলো। কিন্তু তুমি যদি বলো এই অনেক সময় 2 লাখ টাকা স্মল কেস করে নিলাম, কারণ আমার ধারণা সবাই অনেক পয়সা বানাচ্ছে ইকুইটি মার্কেট থেকে, এত ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে এবং তারা যেভাবে ট্রেড করছে, এত লোক ফিউচার্সে ট্রেড করে লস করেছে, এরা কিন্তু সবাই বুঝে এসেছিল তো নয়? কে বোঝালো তাদের যে ফিউচার্সে ইনভেস্ট করলে প্রচুর টাকা পাওয়া যায় এবং কিভাবে সেই রিস্কটাকে মিটিগেট করা যায়? কে এদের গাইড করেছিল? যার জন্য গভর্নমেন্টকে বলতে হচ্ছে যে ফিউচার্সে তোমরা এসো না, তোমরা এখনো বুঝতে পারোনি যে ফিউচার্স কিভাবে চলে। তো আমার মনে হয় যদি প্রোডাক্ট প্যারামিটার্সকে রিটেলের জন্য অ্যাবজর্ব করার জন্য করতে হয়, যেন চিবিয়ে খাওয়ার মতো ব্যবস্থা করা হয়, যেন গাইডেন্সটা কারেক্টলি আসে, ম্যাচিওর লোক যেন গাইড করতে পারে যে এই প্রোডাক্টটা পিটফল প্লাস মাইনাস এরকম। এটা আমার দৃষ্টিভঙ্গি। ঠিক খুব ক্রিটিক্যাল মনের মতো একটা পয়েন্ট তুমি তুলেছো, এবং আমার মনে হয় এটা খুব রেজোনেট করবে ইন অল সার্কেলস, ইনভেস্টর সার্কেলস, অ্যাডভাইজার সার্কেলস ইত্যাদি। এবং সার্টেনলি নিশ্চয়ই এই ইন্টারভিউয়ের কোর মেসেজটা রেগুলেটরদের কানেও পৌঁছবে সুনার দ্যান লেটার। The idea is to carry the message to our friends in the investment space. সব মিলিয়ে আমার মনে হয় খুব সুন্দর একটা ইন্টারভিউ দিলে তুমি, আর আমাদের এটা ফ্ললেস, এফর্টলেস একটা এক্সারসাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ তোমার প্রেজেন্সের জন্য, তোমার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।